আসসালামু আলাইকুম। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে বিচারকদেরকে কতটা ভয় ভীতির মধ্যে থাকতে হতো। কোনো কোনো মামলার ক্ষেত্রে তারেক রহমানের বিরুদ্ধে সাজা না দেওয়া হলে তাদেরকে গুম করে ফেলা পর্যন্ত হুমকি দেওয়া হতো। এরকম ভয়ঙ্কর সব বর্ণনা দিয়েছেন 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে যে অর্থ পাচার সংক্রান্ত মামলা ছিল, সেই মামলায় তাকে যে বেকসুর খালাস দেওয়া হলো যে রায়ের মাধ্যমে, সেই বিচারক মোতাহার হোসেন ফিনল্যান্ডে পলাতক থাকা অবস্থায় মানবজমিনকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে উঠে এসেছে যে তাকে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে সাজা দিতে কী ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। তার সামনে পিস্তল বের করা হয়েছিল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম থেকে শুরু করে উচ্চ আদালতের বিচারপতি এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান সহ সবাই মিলে তাকে যে অমানসিক নির্যাতনের মধ্যে রেখেছিল, সেই বিষয়গুলো ফুটে উঠেছে তার বর্ণনাতে। এবং এই বিচারক মোতাহার হোসেন তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার কারণে, এই মামলায় কোনো সাক্ষী সুবাদ না থাকাতে, কোনো ধরনের এভিডেন্স না থাকাতে তিনি যখন তাকে বেকসুর খালাস দিলেন, তার পরবর্তীতে তার সন্তানসহ স্ত্রীদেরকে কী ধরনের দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে সেই বর্ণনাও সেখানে উঠে এসেছে। মোতাহার হোসেন একথাও জানিয়েছেন যে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একটি রায় দেওয়া হলে তার অফিস কক্ষে বোমা হামলাও করা হয়। 41 দিন তাকে পালিয়ে থাকতে হয়েছিল। কি ভয়ঙ্কর সব দুর্বিষহ কথাবার্তা। মোতাহার হোসেন হোয়াটসঅ্যাপে মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে 2013 সালের 17 নভেম্বর যেদিন তারেক রহমানের সেই মামলার সংক্রান্ত রায় দেওয়া হবে, তার আগে, সেদিন ছিল রবিবার, তার আগে শুক্রবারে ডিজিএফআইয়ের কর্মকর্তারা তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারক, তার নাম হচ্ছে আশিস রঞ্জন, তার বাসাতে নিয়ে যায় এবং সেই বাসায় অপেক্ষা করছিলেন ডিজিএফআইয়ের প্রধান তৎকালীন সময়ের। ডিজিএফআইয়ের অন্য অন্য কর্মকর্তারা তাদের কোমরের পিস্তল বের করে এমনটা হুমকি দেয়, একেবারে ডিরেক্ট, যে এই পিস্তল থেকে গুলি বের করলে একসঙ্গে ট্রিগার চাপলে একসঙ্গে 8টি গুলি বের হবে। এবং এই সবের সমন্বয়ক ছিলেন তৎকালীন আইন মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি পরবর্তীতে আইন সচিব হয়েছিলেন 2015 সালে। তার নাম হচ্ছে আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক। সেই জহিরুল হক মোতাহার হোসেনকে বলেন, বিচারক মোতাহার হোসেনকে, যে আমি যেভাবে বলবো আপনি সেভাবে রায় লিখবেন। তখন মোতাহার হোসেন বিচারপতি আশিস রঞ্জনকে বলেন, স্যার, এই মামলায় যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ নেই, এখানে কোনো সাক্ষীর নাম নেই। এমন একটি মামলায় আমি কিভাবে আসামির বিরুদ্ধে, অভিযুক্ত আসামির বিরুদ্ধে রায় লিখব? যখন সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা একে একে পিস্তল বের করছিলেন, তখন ভয় পেয়ে ওঠেন বিচারপতি আশিস রঞ্জন নিজেই। এবং তৎকালীন যে প্রধান বিচারপতি ছিল, এই যে গত 2014 থেকে 2024 পর্যন্ত 10-12 বছরের যে বাংলাদেশে ভয়ঙ্কর সব পরিস্থিতির উদ্ভব, যে অস্থিরতা, যেই নানান ধরনের জটিলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সব কিছুর মূলে যে দায়ী ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, সেই সময় তিনি প্রধান বিচারপতি ছিলেন যখন তারেক রহমানের বিরুদ্ধে এই মামলার রায় দেওয়া হয়। সেই সময় তিনি নিজেও বিচারক মোতাহার হোসেনের উপরে চাপ প্রয়োগ করেন। একটা পর্যায়ে তৎকালীন আইন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক তিনি বলেন যে আমি যে রায় লিখে দেব সেই রায় পড়তে হবে। তখন বিচারক মোতাহার হোসেন বলেন, আমি আমার মামলার কাগজপত্র পর্যালোচনার ক্ষেত্রে যা পাবো আমি সেভাবেই লিখে দেব। যখন আবারও চাপ প্রয়োগ করা হলো, বলছে আপনার লিখতে হবে না। জহিরুল হক বললেন, আপনার লিখতে হবে না, আমি রায় লিখে দেব,
আপনি শুধু পড়বেন। এবং তখন নাকি বিচারপতি আশিস রঞ্জনকেও চাপ দেওয়া হয়েছিল যে রায়টি আপনি লিখে দেন। তখন তিনি বললেন যে না, রায় তো আমি লিখতে পারি না, এটা যিনি মামলা পরিচালনা করছেন বা মামলা দেখছেন বিচারকই মামলা রায় লিখবেন। তখন কোনো এক অবস্থায় মোটামুটি সম্মতি দিয়ে বিচারক মোতাহার হোসেন সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। ধরে নেওয়া হয়েছিল যে আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক, সাবেক আইন সচিব, তিনি যে রায় লিখে দেবেন সেটিই পড়বেন বিচারক মোতাহার হোসেন। ঠিকই রায় লিখে দেওয়া হলো, জহিরুল হকের বাসা থেকে তিনি নিজে লিখে দিলেন, সেটি পাঠিয়ে দেওয়া হলো বিচারক মোতাহার হোসেনের কাছে। কিন্তু মোতাহার হোসেন সেই রায় পড়লেন না। তিনি তার অভিজ্ঞতা, তিনি তার তথ্য প্রমাণ সব কিছু সাপেক্ষে বেকসুর খালাস দিলেন তারেক রহমানকে। তারপর থেকে তার উপরে নেমে আসতে থাকে একের পর এক নির্যাতন। তাকে গুম করে ফেলা হতে পারে এমন আশঙ্কায় তিনি হয়তো অফিস করছিলেন। 1 মাস পর তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। রিটায়ারমেন্টে যাওয়ার একদিন আগে তিনি সব কিছু বুঝতে পেরে তিনি অফিসের সব কিছু গোছগাছ করে কোনো রকমে পালিয়ে বাসা দিকে চলে আসলেন এবং তিনি মালয়েশিয়ায় চলে যান এক ছেলেকে নিয়ে, তার 3 ছেলে। মালয়েশিয়া গিয়ে সেখানেও গোয়েন্দা কর্মকর্তারা, বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা তার উপর নজরদারি রাখছিলেন। তিনি সেখান থেকে নেপালে পালিয়ে যান। নেপালেও একই অবস্থা। তিনি সেখান থেকে ফিনল্যান্ডে থিতু হন 2022 সালে। এদিকে তার স্ত্রী এবং 2 সন্তান, অন্য 2 সন্তান, তারাও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দেশের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়াচ্ছিলেন। তার স্ত্রী 4 বছর আগে মারা যান, বিচারক মোতাহার হোসেনের স্ত্রী। তিনি তার স্ত্রীকে দেখতে, এক নজর দেখার জন্য বাংলাদেশে আসতে পারেননি। এবং 2022 সালে এই বিচারকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয় দুর্নীতির অভিযোগে, কিন্তু সেই মামলাও তারা তেমন কিছু খুঁজে পায়নি। এই যে একজন বিচারকের কথা বললাম, যার সাথে জড়িত সাবেক আইন প্রতিমন্ত্রী, যার সাথে জড়িত সাবেক প্রধান বিচারপতি, যার সঙ্গে জড়িত উচ্চ আদালতের অন্যান্য বিচারপতি, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা, রাষ্ট্রের প্রতিটি বাহিনী জড়িত ছিল একটা মিথ্যে মামলায় অভিযুক্ত আসামিকে সাজা দেওয়ার জন্য। এবং বিচারক তার অসাধারণ সাহসিকতার মধ্য দিয়ে, তার বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি যা করার তাই করলেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তো আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং নানান ধরনের অভিযোগ প্রমাণ সাপেক্ষে রয়েছে। এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তৎকালীন, আমরা জানি যে নিম্ন আদালত পরিচালনা করতেন তিনি। আমার নিজের দেখা নানান উদাহরণ আমার সামনে, আমি নিজে জানি। এমনও গেছে আমার নিজের দেখা যে নিম্ন আদালতের বিচারকেরা ইজলাসে উঠছেন তার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ফোন, কোন মামলায় কী রায় দেওয়া হবে, কাকে সাজা দেওয়া হবে, কাকে সাজা দেওয়া হবে না, কাকে মুক্ত করা হবে, কাকে জামিন দেওয়া হবে, নানান ধরনের নির্দেশনা সেই বিচারকদের ইজলাসে ওঠার আগ পর্যন্ত চলত। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।